ছিল বা ক্লাসের আধা ঘন্টা আগে হঠাৎ করে আমার মনে হলো যে আইএফআরএস 18 ইজ গোয়িং টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইএফআরএস ফর অল অফ আস। হ্যাঁ, স্পেশালি যেহেতু এটা আইএস ওয়ান হচ্ছে মাদার আইএস, এবং এটা হচ্ছে 1973 সালের আইএস, মানে কত বছর হয়েছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো সেই অর্থে হচ্ছে যে কত বছর হয়, 50 বছর, না 50 বছর, 52 বছরের, 50 বছরের উপরের একটা আইএস। এটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2008 সালে আমরা জানি, বাট স্টিল ওইটাকে একদম পুরোটাই চেঞ্জ করে নতুন করে আইএফআরএস আসছে। যদিও এটার অ্যাপ্লিকেশন হচ্ছে 27 সাল থেকে আর্লি অ্যাডাপশন, মানে আগেও যে কেউ করতে পারে। তো আমরা তো শিওর না কোন অর্গানাইজেশন আগে করবে না পরে করবে। তো আমার একটা ধারণা, আপনারা যদি অ্যালাউ করেন, আমি এই আইএফআরএসটা আসলে খুব একটা নিজে পড়ি নাই, আজকে আপনাদের এই আধা ঘন্টা আগে মনে হলো যে একটু এটা নিয়ে ডিসকাশন করা যায়। তো যেহেতু মানে প্রথম হচ্ছে যে আইএসআইএফআরএস তো অ্যাপ্লিকেশনটা আমাদের জানা খুবই জরুরি, সঙ্গে সঙ্গে আমরা যারা এই কোর্সে ভর্তি হয় তাদের নলেজ ডোমেইনটাও বাড়াতে হয়। কারণ এখন হঠাৎ করে যে কোনো ইন্টারভিউ বোর্ডে যদি কোনো সিএফও বসেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, তাহলে কিন্তু আপনাকে আইএফআরএস 18 নিয়ে জিজ্ঞেস করবে। তা আপনারা তেমন কিছুই বলতে পারেন নাই সোফার, মানে খালি জানেন এটা। তো আপনারা যদি অ্যালাউ করেন, আমি নিজেও এটা এক্সপার্ট এখনো হইনি, আমি এটার উপরে প্রায় ধরেন আধা ঘন্টা সময় দিয়েছি, কিন্তু এই আধা ঘন্টা সময় তো আসলে কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট না। এটা এটাকে সময় দিতে হবে 180 পাতার একটা আইএফআরএস। এটার উপরে আমার ধারণা, আমি ব্যক্তিগতভাবে প্রায় আপনার হচ্ছে 15 থেকে 20 ঘন্টা সময় দিলে এটার উপরে দখলটা আসবে। সো আমরা নেক্সট ক্লাস তাহলে 12 বা আইএস 12 বা আইএস 16 নিতে পারি। আজকে আপনারা চাইলে নিজেরাই আমরা সবাই মিলে ডিসকাশন করে আইএফআরএস 18 পড়তে পারি, যদি আপনারা বলেন। এখন আপনাদের চয়েস। ওকে। ওকে স্যার। ভালো হয় নাকি? ওকে, তাহলে আমি উইথ ইওর পারমিশন আমি তাহলে, এটা যেহেতু একদম ব্র্যান্ড নিউ আইএফআরএস, হোপফুলি মানে আমরা একই সাথে মেইন আইএফআরএসটাও দেখবো, আবার হচ্ছে ইয়ে দেখবো, আপনার কি দেখবো জানেন, আমরা ওই যে ডিলয়েটি বা অন্যরা কি কি বলছে, কে কি বলছে, এটাও বোঝার চেষ্টা করব। সো এখন কি আমার স্ক্রিন দেখা যায় ভাই? জি স্যার। ওকে। ক্লিয়ার। ওকে, তাহলে যেভাবে আমি ভিডিওটা অফ করে রাখি জি স্যার, তাহলে। দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার ভিডিওটা অফ রাখলে আমার মনে হয় কনসেন্ট্রেশনটা বাড়বে, কারণ কি মনে করেন, ভিডিও অফ রেখে বলবো না? না স্যার, ভিডিও অন থাক। অন থাক, আচ্ছা, ওকে ফাইন। তাহলে থ্যাংক ইউ। তাহলে আমাদের হচ্ছে থ্যাংক ইউ স্যার। আইএফআরএস 18, আইএফআরএস 18 প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডিসক্লোজার। তো এখন আপনি যদি বলি, আপনাদেরকে বলেন তো আগের আইএফআরএসটার নাম কি ছিল? জাস্ট আমি মানে যদি কুইকলি রিক্যাপ করি যে আগের আইএফআরএসটার নাম কি ছিল, মানে আইএসটার এখনটার নাম কি, বলেন, কেউ বলতে পারবেন? ওকে, আচ্ছা, আমরা আলাপ আলোচনা করেই করি, যেহেতু আপনাদেরকে কোশ্চেন কম করি, কারণ আপনারা যেহেতু প্রিপারেশন নেই। তাহলে প্রথম আমাদের যে জিনিসটা, আপনি যদি বলেন যে এটা জানার জন্য প্রথম যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে কনফার্ম করতে হবে যে আগের নাম ছিল আইএস 1, এটার নাম ছিল প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, এর সঙ্গে অ্যাড হয়েছে হচ্ছে আইএফআরএস 18 বলছে প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তাহলে কি এটা আমরা মানে বলতে পারি যে এটা চেঞ্জটা কি, মানে যেমন ধরেন এই কোশ্চেনটা কখন আসতো, আমি আপনাদেরকে একটু ক্লু দিয়ে হেল্প করি। যখন আমরা 1991 সালের ভ্যাটের আইনটা নিয়ে আমরা মানে ইন্টারভিউ বোর্ডে বসতাম, আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে প্রথমেই যেটা হতো সেটা হচ্ছে যে আমরা জিজ্ঞেস করতাম যে পুরোনো আইনটার নাম কি। আচ্ছা বলেন তো পুরোনো আইনটার নাম কি? ভ্যাটের পুরোনো আইনটার নাম কি? দ্য ভ্যাট অ্যাক্ট 1991। আর নতুন ভ্যাটের আইনটার নাম কি? The the VAT Act and ভ্যাট Supplementary ভ্যাট অ্যান্ড Duty. ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। টু আচ্ছা, থাউজেন্ড আপনি টুয়েলভ অন্যভাবে নিয়েন না। এই কোশ্চেন করে আমি তো ধরেন বিভিন্ন বোর্ডে বসি আলহামদুলিল্লাহ, তখন আমি অন্তত মানে 2018 থেকে 16-17 থেকে 2020 সাল পর্যন্ত, 17, 18, 19, 20, আমি দেখেছি এক্সটার্নাল হিসেবে যারাই আসতো বা আমিও যেতাম, বা ধরেন চার্টার অ্যাকাউন্টেন্ট হলেই ট্যাক্স ভ্যাটের বা সিএফওর ইন্টারভিউতে বা ফাইন্যান্স ম্যানেজার ইন্টারভিউতে এই কোশ্চেনটা করতো। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে 90% লোকজন ক্লিয়ারলি বলতে পারতো না, কারণ সব জানে কিন্তু নামটা খেয়াল করেনি। সো আমাকে কিছু মিসলিড করে না, আমি আপনাদেরকে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই জিনিসটা ক্লিয়ার করতে, যে আগেরটার নাম ছিল প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস,
এখন যেটা হয়েছে প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার। তার মানে ডিসক্লোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একদম ধরেন আমরা জানি যে যে কোনো আইএস এর চারটা জিনিস থাকে নর্মালি। আপনার প্রথম হচ্ছে রিকগনিশন, মেজারমেন্ট, তারপর হচ্ছে প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার। কারণ আপনারা বলতে পারতেন তাহলে নাম তো দিতে পারতো যে রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার। এটা না দেওয়ার কারণটা হচ্ছে আপনার রিকগনিশন এবং মেজারমেন্ট পার্টিকুলার প্রত্যেকটা আইএস এ আলাদা আলাদা বলা আছে। যেমন আপনি আইএস 16 পড়লে আপনি জানতে পারবেন যে ইয়ে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, পিপিই রিকগনিশন ক্রাইটেরিয়া কি, মেজারমেন্ট ক্রাইটেরিয়া কি। আর ওখানেও প্রেজেন্টেশন বলা আছে, আর আইএস ওয়ানেও ছিল। এই কারণে এটার নাম হচ্ছে প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার ইজ মোর ইম্পর্টেন্ট। এক সেকেন্ড হচ্ছে যে আইএস ওয়ানের একটু চ্যালেঞ্জ ছিল, আপনাদেরকে এক কথায় বলে দিই। আইএস ওয়ানের চ্যালেঞ্জ ছিল, আইএস ওয়ানটা করা ছিল হচ্ছে 1973 সালে, 74 সালে এক্সপোজার ড্রাফট আসছে, তার মানে অলমোস্ট যেটা বললাম 50 বছরের বেশি সময় আগে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে এর পরে অন্য অন্য আইএস আইএফআরএস এর সাথে অ্যাডজাস্টমেন্টে কিছু সমস্যা হয়েছে। আর সবচেয়ে যেটা চ্যালেঞ্জ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যেটা আমি বাংলাদেশে কেউই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপর বেশি ডিসকাশন করতো না। দেখবেন যে আমারই একাধিক একাধিক মানে 5টা 6টা ভিডিও আছে, আপনারা একটু দেখে নিন। যদি না দেখে থাকেন আমার একটা রিকোয়েস্ট যে আপনার হচ্ছে ইয়েটা দেখবেন, আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কারণ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ দ্য ফার্স্ট, দেন আইএস ওয়ান বা এই প্রেজেন্টেশন থাকার কথা ছিল। কিন্তু যেহেতু আইএস ওয়ানটা আসছে হচ্ছে 73-74 সালে, আর এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক শুরু হয়েছে 1989 সালে, আর ফাইনালটা আসছে 2018 সালে। সো অনেক সময় কোনটা আগে, ডিম এগ চিকেন ডিলেমা হয়েছে। এখন যেটা হয়েছে, এই যে আইএফআরএস 18, এটা প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাকে সবগুলোর সাথে ইন্টিগ্রেটেড হয়েছে আপনার সেই যে আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অন্যগুলোর সাথে সাথে। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা খুবই নোট নিয়ে রাখেন, এটা আমার প্রেজেন্টেশন নাই বাট আপনি নোট রাখেন, যে আইএস ওয়ান থেকে আইএফআরএস 18-এ আসলে দুইটা আইএস সরাসরি ইম্প্যাক্টেড হয়েছে। কেউ বলতে পারবেন যে কোন দুইটা আইএস সরাসরি ভাবে ইম্প্যাক্টেড হয়েছে, বলেন? স্যার আমার যতদূর ধারণা IS-1 and IS-24। আচ্ছা, আইএস ওয়ান তো ভাই সুপারসিড করে গেছে, মানে আইএস ওয়ান থেকে বন্ধ করে এখন যদি এটা যেহেতু আপনার 9th of April বের হয়ে গেছে, এখন চাইলে আমরা এই বছর থেকে, এই বছর না ধরেন এই বছর তো শেষ হয়ে যাচ্ছে, জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা যদি ডিসিশন নিই, আমাদের বোর্ডের ডিসিশন হয় যে আমরা আইএস ওয়ান অনুযায়ী আর আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করব না, আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন যে প্রেজেন্টেশন হবে এটা হবে হচ্ছে আইএফআরএস 18 অনুযায়ী। এটা আমরা করতে পারবো। তো যেদিন থেকে আমরা আইএফআরএস 18, যেহেতু আর্লি অ্যাডাপশন হচ্ছে পারমিজেবল, এটা এখানে মানে 2027 সালের পর থেকে এটা করতে হবে ম্যান্ডেটরি, বাট আর্লি অ্যাডাপশন ইজ পারমিজেবল। সো আপনি চাইলে আপনার 2024 সালে জুলাইয়ের 1 তারিখ থেকে এটা করতে পারবেন। তার মানে তখন থেকেই কিন্তু আইএস ওয়ানটা ইনভ্যালিড হয়ে যাবে। তার মানে আইএস ওয়ানে চেঞ্জ আসবে না, চেঞ্জ আসবে মূলত দুইটা জায়গায়। একটা হচ্ছে বেসিক, অন্য জায়গায় কিছু ইম্প্যাক্টেড হবে, বাট দুইটা আইএস সরাসরি চেঞ্জ ইম্প্যাক্ট আছে। একটা হচ্ছে IS-7, কেন এটা আমি বুঝাই দিচ্ছি, IS-7, আর একটা হচ্ছে IS-33 ইপিএস। তাহলে আমরা এখন কি পড়লাম বলেন? প্রথম কতগুলো তথ্য পড়লাম, একটা হচ্ছে যে আইএস ওয়ানের নামটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যে আইএফআরএস 18 আসছে, সেখানে হচ্ছে প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর এইটা যখন আসলো তখন অটোমেটিকলি দুইটা আইএস সরাসরি ইম্প্যাক্টেড হলো, একটা আইএস হচ্ছে IS-7, আর একটা হচ্ছে IS-33 ইপিএস। সো এটা কি কেউ বলতে পারবেন যে কি বললাম, বলেন? একটু রিপিট করেন, বলেন। আমি যেটা বললাম একটু রিপিট করেন কেউ একজন। স্যার নতুন যে IFRS 18টা আসছে, জি, আহ এটার কারণে দুইটা আইএস সরাসরি ইনফেক্ট হচ্ছে, একটা হলো IS-7 আর একটা হলো IS-37। হ্যাঁ। আর নামটা বলেন, কি নাম ছিল আগে? আগে ছিল IS-1, নাম কি ছিল? প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। জি। আর আর এখন কি হয়েছে? বর্তমান নাম হলো প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। থ্যাংক ইউ সো মাচ খালিদ এমডি সাইফুল্লাহ। সাইফুল্লাহ, থ্যাংক ইউ ভাই। আপনার রেজিস্ট্রেশন নাম্বার বোধ হয় 08 9008, হ্যাঁ, 2014। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
সো এটা হলো কি, মনে থাকলো, আপনি ভুলবেন না। আমার কথা হচ্ছে যে ভুলবেন না, এই কারণে এটা জিজ্ঞেস করা। আর যাই হোক, এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনার আইএসআইএফআরএস বইটা তো আমরা কিনে ফেলছি, নতুন চেঞ্জ কি হবে? এখানে আমি বলে রাখি, এই IFRS 18 এর উপরে আমি আলাদাভাবে একটা নোটশিট তৈরি করে, এইটা যারা যারা আমাদের আইএফআরএস কিনেছে তাদেরকে হার্ড কপিও চাইলে আমাদের এখান থেকে প্রিন্টেড কপি নিতে পারবে, অথবা সফট কপি মেইলে নিতে পারবে আমাদের জানলে। এটা আমি হলে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং জানাই দিব, যে তাহলে এই বইটা আর নতুন করে কিনতে হবে না। শুধু এই বইয়ের সাথে নতুন করে যারা কিনবেন তারা আমি IFRS 18টা দিয়ে দিব, ঠিক আছে? সো আলটিমেটলি তাহলে আর পুরনো যারা, তারা তো পেয়ে যাবেন ফ্রি। এটা আমরা প্রিন্ট করে আপনাদেরকে দিব। ওকে, সো দ্যাট ইজ দ্য ইনফরমেশন। ইজ ইট ওকে? একটা কনফিউশন দূর করে দিলাম। আচ্ছা, আপনারা সবাই বোধহয় আমার ইউটিউব চ্যানেল দেখেন, এটা নিয়ে কথা বলার কিছু নেই। এখন জি আমরা স্যার। আসি হ্যাঁ, আপনারা এই IFRS এর উপরে ধরেন এই ক্লাসে তো আমাকে CFO অথরিটি, মানে আমি যদিও এটার ফাউন্ডার, বাট আমাদের একটা কাউন্সিলে চলে, আমরা তো এটার কতগুলো ক্লাস হবে, কি ক্লাস নিবে, এটা সব তারা ডিসিশন নেয়। তো যখন যখন আমাকে পার্সোনালি একজন রিকোয়েস্ট করলো, স্যার আপনি দিতে চান, আমি ওই মেসেজটা ফরওয়ার্ড করে নাম ছাড়া আমাদের অথরিটিকে জানাইছি যে আমি তো নিতে চাই না, ব্যস্ততা। আপনারা যারা এখন কারেন্টলি IFRS নিয়ে আমার থেকে বেশি কাজ করছে, এরকম বেশ কয়েকজন চার্টার অ্যাকাউন্টেন্ট এই ক্লাসগুলো নেয়। তো কয়েকজন স্টুডেন্ট রিকোয়েস্ট করছে আমি দুই একটা সেশন নিতে চাই, পরে আবার তারা রুটিন চেঞ্জ করে আমাকে ঢুকিয়েছে। তার মানে এইটার আমি ফাউন্ডার বা ওনার হলেও, ওয়ান অফ দা ওনার হলেও আমি কিন্তু এককভাবে ডিসিশন নেই না। তো সেই কারণে এই IFRS 18 এর উপরে হয়তো আমি খুব বেশি ক্লাস আর এখানে যে কন্টিনিউ করব, খুব বেশি কিছু নিতে পারবো না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 10 দিনের ভিতরে বেশ কয়েকটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল পাবেন। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি, আজকে এখানে যে 25 জন 26 জন আছেন, আমার রিকোয়েস্ট হচ্ছে যে তারা, অন্যেরা এটা এক্সপার্ট হওয়ার আগে আপনারা এক্সপার্ট হন। অলওয়েজ মনে রাখবেন, যে কোনো কিছুর শুরুতে, ওই যে বলে না যে খাওয়ার আগে আর মায়ের পরে, এটা শুনছেন না? যখন কোথাও দাওয়াত যায় তখন হচ্ছে খাওয়ার প্রথম ব্যাচে বসতে হয়, কারণ সেকেন্ড ব্যাচের খাবার ঠান্ডা হয়ে যায়, প্লেটগুলো নোংরা হয়ে যায়, খাবার শর্টেজ পড়তে পারে। আগে আগে খেতে খাওয়া উচিত। আর মারামারি রাখলে সবচেয়ে পরে ফেস করবেন, যতটুকু অ্যাভয়েড করা যায়। সো আমরা এখানে, এইটা IFRS আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অন্যেরা এটা এক্সপার্ট হওয়ার আগে আমরা এক্সপার্ট হয়ে যাব। তো আমার রিকোয়েস্ট হচ্ছে, অন্য ভিডিও দেখেন না দেখেন, আমি আগামী যে 3-4টা বিভিন্ন ভিডিও দিব IFRS 18 এর উপরে, এটা মাস দেখবেন। আমি পরীক্ষা নিব আপনাদের, এই যে আপনাদের CFO কোর্সের এই 19 ব্যাচের যে পরীক্ষা, এটা নিয়ে কোশ্চেন থাকবে। তো যাই হোক, আমরা যদি বলি দ্য প্রজেক্ট ওয়াজ ইনিশিয়ালি ডিসকাসড বাই দ্য বোর্ড, এই বোর্ড মানে কি কেউ বলতে পারবেন? কোন বোর্ড? IFRS? এটা মনে হয়েছে FRC না নাকি না, স্যার? FRC তো লোকাল, লোকাল আচ্ছা। বোর্ড। কিন্তু এটা গ্লোবাল বলছে, আমরা এই যে IASB ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের আন্ডারে এই বোর্ডটা আর কি। এবং এই বোর্ডের আন্ডারে আমরা IFRS এর মনিটরিং একটা বোর্ড আছে। তো আমরা বলতে পারি যে IASBর যে বোর্ড, ওই বোর্ডের কথা এখানে বলছে। IASBর যে যে কমিটি, যে বোর্ডটা IFRS তৈরি করে, তো এই বোর্ডটা ডিসিশন নিচ্ছে 2016 এপ্রিলে। তারপরে কি হয়েছে দেখেন, তারপরে এই বোর্ডটা হচ্ছে ডিসাইড দ্যাট দ্য নেক্সট ডিউ প্রসেস ডকুমেন্ট উইল বি অ্যান এক্সপোজার ড্রাফট, নট ডিসকাশন পেপার। তার মানে এই কথা দিয়ে কি বোঝা যাচ্ছে বলেন তো? এই কথা দিয়ে কিছু বোঝা যায় এখানে, যে বোর্ড ডিসাইডেড দ্যাট দ্য নেক্সট ডিউ প্রসেস ডকুমেন্ট উইল বি এক্সপোজার ড্রাফট, নট এ ডিসকাশন পেপার। এর মানে কি বলেন? কেউ ব্যাখ্যা করতে পারবেন? স্যার আমার মনে হচ্ছে এটা জাস্ট ভার্বালি হয়েছে, বাট কোনো ডকুমেন্টারি কিছু হয়নি এর। না না, এখানে যেটা হয়েছে আমি বলি, 19-এর মে মে মাস 2019 সালে একটা ডিসিশন নিছে, আইএস গুলো দুই ভাবে করা হয়। আইএস গুলো বা IFRS গুলো যখন করা হয়েছে, তখন একটা কনসেপ্ট পেপার বা একটা প্রসেস ডকুমেন্ট প্রিন্ট করে তারা হচ্ছে যে আলোচনা করে, ডিসকাশন করে, একটা কনসেপ্ট পেপার দিয়ে ডিসকাশন করে ফাইনাল করে। এইটা না করে তারা যেটা করবে, বলতেছে যে আমি ডিসকাশন পেপারটা লেন্দি হবে, এটা শর্ট করতে হবে। যেমন IFRS 7, যেটা IFRS 16 যেটা লিজ, ওইটা প্রায় 9 বছর লাগছে, ওইটা অনেক ধরনের ডিসকাশন পেপার টেপার হয়েছে। এটা বলছে যে আমরা এত সময় নিব না, আমরা দ্রুত এটা শেষ করতে চাই, ভালোভাবে করতে চাই। এই জন্য এই যে বোর্ড, তারা নিজেরাই একটা হচ্ছে এই প্রজেক্টটা নিয়েছে, IFRS 18 প্রজেক্টের সরাসরি কনসেপ্ট পেপার বা ডিসকাশন পেপার ছাড়াই তারা বলছে আমরা একটা এক্সপোজার ড্রাফট বের করবো। আর এক্সপোজার ড্রাফট মানে, যে কোনো ডকুমেন্ট, লিগাল আইন, বাংলাদেশের যে কোনো আইন, ধরেন ইনকাম ট্যাক্স আইন যেটা অ্যাক্ট 2023 আসছে, এটা এক্সপোজার ড্রাফট পাবলিক ওপিনিয়নে দেওয়া হয়। পাবলিক ওপিনিয়ন মানে এটার একটা এক্সপোজার ড্রাফট, মানে অলমোস্ট ফাইনাল স্টেজে এনে এটা ছেড়ে দেওয়া হয় ওয়েবসাইটে, যে ভাই আপনারা দেখে ইম্পর্টেন্ট এবং রিলেটেড স্টেক হোল্ডাররা আপনারা এটার উপরে কমেন্ট করেন। পাবলিক ওপিনিয়ন এটাকে বলা হচ্ছে
পাবলিক ওপিনিয়ন। তো সিমিলারলি আমরা এখানে ওই কোনো ডিসকাশন পেপার না তৈরি করে সরাসরি আইনের মতো করে ড্রাফট করে ছেড়ে দেওয়ার কথা। এটা কবে করলো? তারপরে আমরা পেলাম এক্সপোজার ড্রাফটটা ইস্যু হলো হচ্ছে 2019 সালের ডিসেম্বরের 17 তারিখে। এটা এক্সপোজার ড্রাফট, এটা সিরিয়াল নাম্বার এক্সপোজার ড্রাফট 2019 7 নম্বর এক্সপোজার ড্রাফট। জেনারেল প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার পাবলিশ 17 ডিসেম্বর 2019। তার মানে এপ্রিলে ডিসিশন হলো, মে 2019 সালে বললো যে আমি কনসেপ্ট পেপার বা ডিসকাশন পেপার করবো না, সরাসরি এক্সপোজার ড্রাফট করব। আর এই মে 19-এর পরেই অল্প সময় ডিসেম্বর 2019-এর 17 তারিখে, 17 ডিসেম্বর 2019 সালে একটা এক্সপোজার ড্রাফট বের করে দেওয়া হলো। এরপরে এটা নিয়ে অনেক ডিসকাশন হলো। ডিসকাশন হয়ে কি হলো, এই এই ডেটগুলো, এই যে দেখেন এখানে আমি সরাসরি ডেটগুলো দিয়েছি। সেটা হচ্ছে যে এপ্রিলে এপ্রিলে আমরা একটা ডিসকাশন পেলাম, ঠিক আছে। এপ্রিলের ডিসকাশনের পরে আমরা এটা মানে প্রথম যেটা আসলো যে না এটা করতে হবে, এরকম একটা নিড অ্যানালাইসিস ছিল। 19 মে হচ্ছে বললো যে এক্সপোজার ড্রাফট পাবলিশ করব। এরপর এক্সপোজার ড্রাফট পাবলিশ করলো 2019 সালে। সেপ্টেম্বর 2020 সাল পর্যন্ত টাইম দেয়া ছিল যে আপনারা এই ইয়ে করেন, পাবলিক ওপিনিয়ন দেন, মানে কমেন্ট করেন। সেই 2020 সাল পর্যন্ত পাবলিক ওপিনিয়নে কমেন্ট করার সুযোগ ছিল। এই কমেন্টগুলোকে অ্যাকুমুলেটেড করে পাবলিশ করছে 2019 সালে, 2024 সালের 9 এপ্রিল, ঈদের আগের দিন বা তার আগের দিন। সো এই কারণে এই ডিসকাশনটা আমি নিজে পড়ার সময় পাই নাই, আজকেই প্রথম পড়া শুরু করলাম। আর ইফেক্টিভ হবে অন অর আফটার অন আর আফটার 1 জানুয়ারি 2027। বাট এর আগে যে কেউ এটাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ আমি যেটা বলছি যে আমাদের দেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অনেক কোম্পানি হয়তো 1 জুলাই 2000 আপনার হচ্ছে 24 সালেই করে ফেলতে পারে যারা একটু অ্যাডভান্স। সো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন? এনিথিং, এনি কোশ্চেন? ডেটগুলো বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে এটা একটু জেনে রাখবেন, এটা না হলে কিন্তু সমস্যা। এখন দেখেন, আমি আর প্রেজেন্টেশন তৈরি করি নাই, সরাসরি আইএফআরএস এর যে মানে তাদের যে প্রেজেন্টেশন এইটারই কপি করে এখানে বসিয়েছি। কেন কপি করে বসিয়েছেন? লজিকটা হচ্ছে যে আমি আসলে এইটা তৈরি করার সময় পাইনি, এই জন্য আমি সরাসরি আইএফআরএস এর যেহেতু আমার ইয়ে আছে, কেনা আছে, ওই আপনার ওদের মেম্বারশিপ কেনা আছে, প্লাস ওখান থেকে কিছু জিনিস ফ্রি থাকে আর কিছু জিনিস পেইড থাকে। পেইড থেকে আমরা অনেক কিছু নামিয়েছি। তার ভিতরে তারা একটা জিনিস বলছে, হেলিকপ্টার ভিউ, তাদেরই প্রেজেন্টেশন, তাদের এটার উপর একটা সেমিনারও আছে। কি বলছে? IFRS 18 দ্য নিউ রিকোয়ারমেন্ট বলতেছে, নিউ রিকোয়ারমেন্ট সাবটোটাল ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ইনক্লুডিং অপারেটিং প্রফিট। তার মানে আগের যে IS1 অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট করতাম আমরা, ওইখানে যতগুলো সাবটোটাল ছিল তার থেকে বেশি সাবটোটাল বাড়ছে। একটু পরে দেখাই দিব, আপনি চিন্তা করেন না, একদম আমি ইলাস্ট্রেটিভ আকারে আছে এখানে। তারপরে ডিসক্লোজার, ডিসক্লোজার অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজার। অর্থাৎ আপনার হচ্ছে আমরা ইনকাম স্টেটমেন্টকে কি বলি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, কি পজিশন। পারফরমেন্স না, পজিশন হচ্ছে ব্যালেন্স শিট। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। পারফরমেন্স, হ্যাঁ পারফরমেন্স হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, যেটাকে আমরা বলি দ্য প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এটার নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। আর ফাইন্যান্সিয়াল পজিশন হচ্ছে ব্যালেন্স শিট। তো এই পারফরমেন্সের ভিতর বলছে যে ম্যানেজমেন্ট ডিফাইন, ম্যানেজমেন্ট যেন আরো কনক্লুড মানে রিপোর্ট করতে পারে। যেমন আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে খেয়াল করবেন তিনটা ছিল, আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন এখানে। আমি একদম ক্লিয়ার, মানে আপনার IFRS 18 নিয়ে চিন্তা করার কোনো কারণে আমি সবগুলাই ইজি করে দিব। সেখানে কি বলা আছে দেখেন, প্রথম হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো। তারপরে কি ক্যাশ ফ্লো? অপারেটিং এর পরে কি বলেন? আপনারা তো IS7 করেছেন, বলেন। ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং, তার না, প্রথম হচ্ছে ইনভেস্টিং। ইনভেস্টিং। অপারেটিং। অপারেটিং 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ইনভেস্টিং, লাস্ট ইনভেস্টিং। তিন নম্বর ফাইন্যান্সিং। ফাইন্যান্স। এখন দেখেন IS7 আসছে পরে, IS1 আসছে আগে। অতএব IS1 অনুযায়ী, IS7 অনুযায়ী IS1 কে চেঞ্জ করতে পারে নাই, বা করাটা লজিক ছিল না। এখন নতুন যে IFRS 18 আসলো, দ্য প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে এসে বলা হচ্ছে যে ইনকাম স্টেটমেন্টটা অনেকটা অ্যালাইন করবে কার সাথে? ক্যাশ ফ্লোর সাথে। এই কারণে এই ডিসিশনটা হয়েছে। তো এটা আপনারা এখনই এক্সাম্পল দেখলে বুঝবেন। এনগে এনহ্যান্সড গাইডেন্স অন দ্য গ্রুপিং অফ দ্য ইনফরমেশন, অ্যাগ্রিগেশন এন্ড ডিসঅ্যাগ্রিগেশন। আচ্ছা, এই টার্মটা মিন কি বলেন তো? অ্যাগ্রিগেশন আর ডিসঅ্যাগ্রিগেশনের অর্থ কি? অ্যাগ্রিগেশন মানে স্যার যোগ করা হবে, মানে, আর ডিসঅ্যাগ্রিগেশন মেবি বাদ দেওয়া হবে। না, এটা আসলে আরেকটু মানে IS এর ভাষা আরেকটু টেকনিক্যাল ইউজ করতে হবে। বলতে হবে যে কোন কোন খরচগুলো, বেশ কিছু খরচ আছে
যেটা হচ্ছে যে আপনার একসাথে প্রেজেন্টেশন করা যায়, একসাথে রাখা যায়, এটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেশন। অর্থাৎ ছোট ছোট কিছু খরচ একই নেচারের, একই পারপাস এরকম, এবং ছোট ছোট খরচগুলো একসাথে প্রেজেন্ট করতে পারার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেশন। আর ডিসঅ্যাগ্রিগেশন মানে কিছু কিছু খরচ আপনার যেহেতু নেচার এবং কনটেক্সট আলাদা, সেই কারণে একসাথে চাইলেও ছোট হলো একই সাথে গ্রুপিং করা যাবে না, আলাদা গ্রুপ ইউজ করতে হবে। যেমন কনভেন্সের খরচটা, কনভেন্সের রিক্সা, সিএনজি, বাস, এই খরচগুলো একসাথে করলে কোনো সমস্যা নেই। কিন্তু কনভেন্সের সাথে আবার এন্টারটেইনমেন্ট অথবা মার্কেটিং এর খরচ একসাথে অ্যাগ্রিগেশন করার কোনো সুযোগ নেই, এটা ডিসঅ্যাগ্রিগেশন করতে হবে। এই রিলেটেড ইনফরমেশন গুলো আরো বেটার দেয়া আছে। ইজ ইট ক্লিয়ার নাও? বোঝা গেছে? ইয়েস। জি স্যার। ওকে। জি স্যার। তাহলে এটার পারপাসটা কি? বেটার ইনফরমেশন ফর বেটার ডিসিশন। এইটা আগের থেকে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভিডিও দেখছেন, তারা যদি কেউ এক কথায় বলে যে আইএস আইএফআরএস অথবা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের অবজেক্টিভ বলেন, অবজেক্টিভ হচ্ছে ইনক্রিজ দ্য কম্পারেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। সো এই কারণে বলা হচ্ছে যে আইএস 1 এর থেকে আইএফআরএস 15 এর বেটার ইনফরমেশন ফর বেটার ডিসিশন, এটা ইনক্রিজ দ্য কম্পারেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড ইউজফুলনেস অফ ইনফরমেশন। তার মানে আইএস 7 এর সাথে যেহেতু মিল আছে, অতএব আইএস 1 এর সাথে আইএস 7 কে দেখতে গেলে আমাদের রিকনসাইল করতে হতো, অপারেটিং ক্যাশ ফ্লো বের করার জন্য কঠিন হতো আমাদের। এখন যেটা হবে, আইএফআরএস 18 অনুযায়ী হচ্ছে প্রেজেন্টেশন, আর আইএস 7 অনুযায়ী হচ্ছে ক্যাশ ফ্লো, দুইটাই একই ফরম্যাটে থাকায় আমাদের কম্পারেবিলিটি বাড়বে, ট্রান্সপারেন্সি বাড়বে এবং ইউজফুল অফ ইনফরমেশন বাড়বে। সো এটাই হচ্ছে এই আইএফআরএস অবজেক্টিভ। বোঝা গেল? ইয়েস। আচ্ছা, আচ্ছা, তা- clear. তারপরে আসেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে এপ্রিল 2024। এটা আমি বললাম যে পাবলিকেশন ডেট হচ্ছে এপ্রিল 2020, আর ইফেক্টিভ হচ্ছে, এটা আমি অলরেডি বলেছি, এটা না বললাম। এরপর আসেন যে ক্যাটাগরাইজ অ্যান্ড সাবটোটাল ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ওই যে বললাম, একটু আগেই বলে ফেলছি যে ইনভেস্টর কনসার্ন কি, ডিফিকাল্টি কম্পেয়ারিং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বিকজ আপনার কোম্পানিজ স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ভ্যারি ইন কন্টেন্ট অ্যান্ড স্ট্রাকচার। তার মানে আইএস 7 অনুযায়ী যে দেখতে পারতেন যে আপনার সেলস এর ভিতরে আপনার যে রেভিনিউ বা আপনার ক্যাশ ইনফ্লো, সেই ক্যাশ ইনফ্লোর ভিতরে কোন কোনগুলো অপারেটিং ক্যাশ ইনফ্লো আর কোন কোনগুলো ইনভেস্টিং বা ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো, এটা আবার আপনি সরাসরি আইএস 1 থেকে বোঝা যেত না। আপনাকে যেতে হতো, রিকনসাইল করতে হতো বা একটু ক্যালকুলেশন করতে হতো কাদের সাথে, আপনার হচ্ছে আইএস 7 এর সাথে। সেটি এখন বলছে যে আইএস 7 এর সাথে এটার এতটা বেশি ইয়ে ছাড়া আপনি ইজিলি বুঝতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন। কিভাবে পারবেন? কারণ আইএফআরএস 18 ইন্ট্রোডিউস the three new defined categories to provide a consistent structure of the statement of profit or loss, কি হচ্ছে অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং। তার মানে মজা হলো না আপনাদের? এখন দেখেন আইএস 7 অলরেডি আমাদের তারেক কামাল স্যার পড়িয়ে ফেলেছেন, হ্যাঁ। সো আমরা ওইখানের সাথে এখন আমরা আমরা পড়ছি যে আইএস 1 উনি পড়িয়েছেন, কিন্তু আইএস 1 এর সাথে এখন কি কি চেঞ্জ আসতেছে আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো। ওই ভিডিওটা আবার দেখবেন, তারেক কামাল স্যারেরটা বা আমারটা দেখে এখন আপনি যখন এই আইএফআরএস 18টা আবারও আমার ভিডিওটা থাকবে দেখবেন, বা আমি আরো কিছু ভিডিও রিলিজ করব, হ্যাঁ। বাংলায় এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করে নাই, ইভেন আইএফআরএস ফাউন্ডেশন ছাড়া আর কেউ করে নাই, হ্যাঁ। আইএফআরএস এর নিজস্ব পাবলিকেশন ছাড়া অন্য পাবলিকেশন নাই, সারা পৃথিবীতেই নাই। সো আলহামদুলিল্লাহ, আমি যেহেতু চেষ্টা করি সবসময় একটু আর্লি করার, এটাও আর্লি আপনার সাথে করে এটা দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তাহলে কি হলো, 3 ক্যাটাগরিতে ইনকাম স্টেটমেন্ট প্রেজেন্টেশন হবে, অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং। আচ্ছা, আরেকটা হচ্ছে 2 নিউ রিকোয়ার্ড সাবটোটাল। আমি বলছিলাম না সাবটোটাল নতুন করে বাড়বে, এই সাবটোটালটা হচ্ছে অপারেটিং প্রফিট, একটা নতুন হেডে আসবে, যেটা আগে আমরা জিপি দিয়ে শেষ করতাম, এখন আমাদের নতুন ভাবে হবে হচ্ছে অপারেটিং প্রফিট আর প্রফিট বিফোর ফাইন্যান্সিং এন্ড ইনকাম ট্যাক্স, এটা একটা সাবটোটাল হবে। তার মানে আগের প্রেজেন্টেশন ছিল কি, সেলস মাইনাস সিওজিএস ইকুয়াল টু কস্ট অফ গুডস, সরি, ইকুয়াল টু গ্রস প্রফিট। গ্রস প্রফিটের পরে আমরা লিখতাম যে লেস হচ্ছে আপনার, কি লিখতাম, আপনার অপারেটিং ইনকাম এন্ড এক্সপেন্স। এখানে আমরা 3টা হেডে মূলত করতাম, ফাইন্যান্স, এই সরি, অপারেটিং এক্সপেন্স, ফাইন্যান্স এবং হচ্ছে ইন্টারেস্ট। এগুলো দিয়ে আমরা বাদ দিয়ে, মানে আমরা যেটা করতাম সেলস এন্ড মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, এরকম ভাগ ভাগ করে বিয়োগ করে নেট প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে নেট প্রফিট আফটার ট্যাক্স। এখন সেটা চেঞ্জ হয়ে কি হবে, আপনার প্রফিট বিফোর ফাইন্যান্সিং, অপারেটিং প্রফিট এরকম হেডে আসবে, মানে আপনি ক্যাশ ফ্লোর সাথে মিল থাকবে। Is it clear now? Right, sir. জি স্যার। ওকে।
আচ্ছা তাহলে এখন দেখেন ফরম্যাটটা কি হবে। ফরম্যাটটা সরাসরি আমি না দেখিয়ে আইএফআরএস থেকেই দেখা দিচ্ছি, ওদেরই দেখা দিচ্ছে। এই দেন ফরম্যাট আছে। আমি আরো একটা জায়গায় ডিলয়েটি অথবা অন্যরা কিভাবে ব্যাখ্যা করছে ওটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আগে এটা দেখেন, এটা আইএফআরএস এর নিজেদের পাবলিকেশন, এটা দেখি তারপরে। যদিও এটা ওই যে কপি করা, তো এই কারণে একটু আসলে একটু আপনাদের কষ্ট হচ্ছে, বাট আমি এটা সফট কপি বানিয়ে ফেলবো নেক্সট ভিডিওতে। চেষ্টা করবো এটা প্রেজেন্টেশন আকারে বানায় আপনাদের আর একটু সুন্দর করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো এখন তো দেখা যাচ্ছে, তো অ্যাটলিস্ট দেখতে পাচ্ছেন তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, তাহলে কি হলো রেভিনিউ, এখানে দেখেন রেভিনিউ বা সেলস। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড, তারপরে জিপি পেলেন। এই জিপি পাওয়ার পরে এখানে নতুন একটা হেড আসতেছে, কি লিখতেছি আমরা? আদার অপারেটিং ইনকাম। তার মানে আদার অপারেটিং ইনকাম কোথায় থাকতো বলেন তো? এটা আগে ছিল শেষে, দিত না শেষে? এখন জি স্যার। দেখেন শেষে দেওয়ার সুযোগ নাই, অপারেটিং এর ভিতরেই অপারেটিং চলে আসলো। তাহলে আপনার এই যে গ্রস প্রফিটের পরেই আপনার নতুন হেড আসলো আদার অপারেটিং ইনকাম, তারপরে সেলিং এক্সপেন্ডিচার, তারপর নতুন একটা হেড আসছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, তারপরে জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার, তারপরে গুডউইল যদি থাকে গুডউইল ইম্পায়ারমেন্ট, তারপর আদার অপারেটিং এক্সপেন্স। তাহলে প্রেজেন্টেশন ফরম্যাটটা আগের থেকে চেঞ্জ আসলো। যে আগে আমরা যেভাবে লিখতাম জিপি লেস দিয়ে লিখতাম হচ্ছে ওপেক্স, লিখে আমরা ওপেক্স এর ভিতরে তিনটা করতাম সাধারণত, জেনারেল এন্ড অ্যাডমিন এক্সপেন্ডিচার, সেলিং এক্সপেন্ডিচার এন্ড ইন্টারেস্ট, এভাবে দিতাম। মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে ছিল। বাট এখনকার সাজেস্টেড প্রেজেন্টেশনটা কিরকম? আপনি জিপির পরে আদার অপারেটিং ইনকাম যোগ করে দিবেন, এখানে থাকবে। তারপরে হচ্ছে সেলিং এক্সপেন্ডিচার থাকবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আগের মতোই, গুডউইল যদি থাকে এটা থাকবে না অনেক ক্ষেত্রে, আর আদার অপারেটিং এক্সপেন্ডিচার থাকলে থাকবে, নাহলে নাই। এই পেয়ে আপনি নতুন একটা সাবটোটাল করলেন অপারেটিং প্রফিট, যেটা আগে ছিল না। এই জিপির পরে সরাসরি এনপি পাইতাম, এখন জিপির পরে নতুন করে একটা হেড আসছে অপারেটিং প্রফিট। তারপরে কি করলাম? শেয়ার অফ প্রফিট অর লস অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার। অনেকেরই আপনার ইনভেস্টমেন্ট করা থাকে, এই এই অ্যাক্টিভিটিস গুলো ইনভেস্টিং। কেন ইনভেস্টিং? আপনার টাকা থাকলে আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনার টাকা থাকলে আপনি হচ্ছে অন্য একটা সাবসিডিয়ারি কোম্পানি কিনতে পারবেন, আপনার টাকা থাকলে আরেকটা জয়েন্ট ভেঞ্চার করতে পারেন। যাদের টাকা আছে, যারা অপারেশনের বাইরে অন্য জায়গায় ইনভেস্টিং করে, সেই ইনভেস্টিং এর ইনকাম অথবা এক্সপেন্ডিচার গুলো এখানে চলে আসে। মানে ক্যাপিটাল নেচারের না, ওপেক্স নেচারের, মানে অপারেটিং নেচারের। হ্যাঁ, তো এখানে কি আসবে? শেয়ার অফ প্রফিট অর লস অফ অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার যদি থাকে, এখান থেকে ইনকাম আসবে। আদার ইনভেস্টমেন্ট ইনকাম, অর্থাৎ এখন যদি স্টক মার্কেটে ইনভেস্ট করেন, কোনো প্রাইভেট কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করেন, এফডিআর তে ইনভেস্টমেন্ট করেন, ইনভেস্টের টাকাটা এখানে আলাদাভাবে দেখাইতে হবে নেট অফ করে। এই এর এগেস্টে যদি কোনো খরচ থাকে, যেমন আপনি এফডিআর করলেন, এফডিআর এগেস্টে ব্যাংক কিছুটা চার্জ কাটলো, চার্জ কেটে নেট ফিগারটা এখানে বসাবেন। এই ধরনের অফসেটিং ইজ ইজ পারমিজেবল। কিছু কিছু অফসেট কিন্তু পারমিজেবল না, এই অফসেটটা পারমিজেবল বিকজ ইনভেস্টমেন্ট করছেন এফডিআর, তার থেকে ধরেন আপনার একটু ধরেন কোনো একটা লেটসে একটা লেভি কাটলো, এই লেভিটা কাটলে রেট অফ করে দেখানো যাবে, নোটে এটা ডিসক্লোজ করে দিবেন। তাহলে বলেন ইনভেস্টিং। এবার ফাইন্যান্সিং কি? ইন্টারেস্ট এক্সপেন্স অন বরোয়িং অ্যান্ড লিজ লাইবিলিটি। আমরা যে লিজ লাইবিলিটি থাকে, এখন তো লিজ আইএফআরএস 16 অনুযায়ী আমাদের লিজ দেখাইতে হয়। তাহলে এখানে ফাইন্যান্সিং এর লিজ এবং আদার বরোয়িং এক্সপেন্ডিচার, মানে 23 আইএস 23 হচ্ছে বরোয়িং কস্ট, এটার এক্সপেন্ডিচার এখানে দেখাইতে হবে। আর হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স অন কি প্রেজেন্টেশন লাইবিলিটিস অ্যান্ড প্রভিশন, আচ্ছা সরি, প্রভিশন লাইবিলিটি অ্যান্ড প্রেজেন্ট লাইবিলিটি অ্যান্ড হচ্ছে প্রভিশন। এই লাইবিলিটি এবং প্রভিশনের এগেনস্টে যদি কোনো খরচ হয় সেটাও এখানে আসবে। তারপর আমরা পাবো প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স, নতুন হেড, তারপরে ইনকাম ট্যাক্স, তারপরে প্রফিট। এটা হচ্ছে এই প্রফিটটা হচ্ছে নেট প্রফিট। এটা কি বোঝা গেল? জিনিসটা বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা আমি আর ক্লিয়ার। আর একটু ক্লিয়ার করি, মানে একটা দেখাই আপনাদেরকে। আপনার হচ্ছে একটা মিনিট, একটা ওই ডেলোয়েটি বা অন্যদের একটা দেখাই, তাহলে এটা যেহেতু একটু একটু গোলা গোলা ছিল, হোপফুলি এটা আর ক্লিয়ার হবে না আপনাদের। হ্যাঁ? আমি যদি স্ক্রিন শেয়ারে যাই, স্ক্রিন শেয়ারে যদি যাই, তাহলে এখন আপনি দেখতে পাচ্ছেন, স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনটা না? প্রেজেন্টেশনটা মিনিমাইজ করে ওখানে চলে যাই। কি আজকের ক্লাসটা কি এনজয় করছেন? ইয়েস রাইট স্যার। স্যার। রিয়েলি আমরা স্যার। স্যার আমরা স্যার আপনার ক্লাসের জন্য অপেক্ষায় ছিলাম অনেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন দেখেন এইটা আসলো, আচ্ছা ডিলয়েটের একটা আছে, আমি আরো আরো আমি আপনাদের ফোল্ডারটা দিয়ে দিব, বেশ কিছু জিনিস আমি কাজ করেছি বুঝছেন। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা হচ্ছে মেইনটা 100
80 পাতা। ইলাস্ট্রেটিভটা দেখে সুবিধা, ছোটটা দেখে, কারণ 180 পাতা দেখাতে গেলে এখন আমাদের এটা পড়বেন আপনারা, আপনারা এটা পেয়েছেন অলরেডি ওপেন সোর্সে। এটা যারা কিনতে পারছে অনেকেই দিয়ে দিচ্ছে, শেয়ার করছে। যারা যারা কিনেছে এটা অনেকেই কিন্তু অলরেডি এটা শেয়ার করে ফেলেছে। এক মিনিট। এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটিভটা হচ্ছে 18 প্রেজেন্টেশন। এই যে অ্যাট এ গ্লান্স দেখা যাচ্ছে, অ্যাট এ গ্লান্সটা। জি স্যার। জি স্যার। আচ্ছা, অ্যাট এ গ্লান্স এখানে একটা আছে, আর একটা আছে, মানে তিনটা চারটা ডিলেটেডটা আমাকে ভালো লাগছে আর কি, আমি দিচ্ছি তার। এটা আইএফআরএস এরই। একই জিনিস দুইবার ওপেন করা হয়েছে। মানে শেষ মুহূর্তে এটা ইয়ে করছি তো ফাইলগুলো, এই কারণে আমার একটু প্রবলেম হচ্ছে। আমি সরাসরি একটা মানে ইয়েটা দেখাতে পারিনি আপনাদের। এই যে, এই যে, এটা ভালো হয়েছে। এখন একটু বেটার দেখা যায় না? বেটার ভিউ না এটা? রাইট স্যার, একেবারে ক্লিয়ার। ওকে। ওটা একটু ভিন্ন রকম ছিল। কোন প্রেজেন্টেশন মোডে গেলে ভালো হবে? এইটা দেখা যায় তখন না? জি, ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে। তাহলে দেখেন, এই যে জিনিসটা আমরা করলাম, এটা একটু মাঝে সরাই নেই। হ্যাঁ, এখন দেখেন এই যে আমরা প্রেজেন্টেশনটা বলতেছি একই কথা। এই যে আপনার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা আমরা বললাম অলরেডি। আপনার এখানে এই যে এখানে কি দ্য প্রাইমারি ইয়ে কি গেল, কি বলছে, আমরা একটু মিনিমাইজ করতে হচ্ছে। বলতেছে যে প্রাইমারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রজেক্ট উইল বি ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইনক্লুডিং ডিজিটাল রিপোর্টিং। মানে এখন তো অনেক ডিজিটাল রিপোর্টিং হচ্ছে, এই কারণে থ্রু প্রেজেন্টেশন ডিফাইন সাবটোটাল ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস টু ইমপ্রুভ কম্পারেবিলিটি। এই যে আমি বলেছিলাম অলরেডি, ডিসক্লোজার অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজর। এটা এমপিএম আমরা সরাসরি আইএফআরএস এর যে এই ডেফিনেশনটা পড়বো, যেটা আমি ব্যাখ্যা দিচ্ছি সেই ব্যাখ্যা থেকে বেটার হবে যে এমপিএম বলতে কি বোঝা যাচ্ছে। বিকজ আপনার ইন্টারভিউ বোর্ডে কিন্তু এমপিএম জিজ্ঞেস করতে পারে। টু প্রোভাইড ট্রান্সপারেন্সি, তারপর এনহ্যান্স রিকোয়ারমেন্ট ফর এগ্রিগেশন এন্ড ডিসএগ্রিগেশন টু প্রোভাইড ইউজফুল ইনফরমেশন। তার মানে আপনি এখন ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোন কোনগুলো একসাথে যোগ করে প্রেজেন্ট করতে পারবেন, কোনটা পারবেন না, এটা বলা আছে। ঠিক আছে, তাহলে এটাকে দেখলাম। এরপরে আমরা পেলাম হচ্ছে ইস্যুর কথা কি বলছে, সাবটোটাল। এটা আমরা দরকার নেই পড়ার। এই যে দেখেন অনেক বেটার ভিউ আসছে। আপনার রেভিনিউ লেস কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু পাবো জিপি, তারপর পাবো আদার অপারেটিং ইনকাম। এটা পেলাম, এই আদার অপারেটিং ইনকাম যোগ করলাম, এটা আলাদা একটা হেডে যোগ হবে একসাথে। তারপরে সেলিং এক্সপেন্স বাদ হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাদ হবে, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ হবে, আদার অপারেটিং এক্সপেন্স বাদ হবে। তার মানে এই জিপির সঙ্গে যোগ হবে হচ্ছে অপারেটিং ইনকাম, আর এই কটা বাদ হবে, পেয়ে আমরা যেটা পাবো অপারেটিং প্রফিট। দেখেন এটা অপারেটিং, এটা অপারেটিং, এগুলো অপারেটিং এক্সপেন্ডিচার। এই অপারেটিং প্রফিটের পরে এসে আমরা পাচ্ছি যে কি কি ইনভেস্টিং আমরা করতে পারি। একটা ইনভেস্টমেন্ট হতে পারে জয়েন্ট ভেঞ্চার, অ্যাসোসিয়েট, অথবা কোনো আমরা ইভেন আমরা কিন্তু ইয়েতেও করতে পারি জয়েন্ট ভেঞ্চার। এবং ইয়ে হলে জয়েন্ট ভেঞ্চার অ্যাসোসিয়েট হলে তো এখানে আসবে। আর যদি আমরা প্যারেন্ট হই, কোনো কোম্পানির প্যারেন্ট হই, তাহলে তো সরাসরি তার ইনকামটা যোগ করে ফেলবো। তখন তো আপনার সেলস এর ভিতরেই যোগ হয়ে কনসলিডেট হবে। এখন যেহেতু আমরা কনসলিডেশন না, অর্থাৎ যখন কোনো কোম্পানি 100% বা মোর দেন 50% আমরা ওন করি, সেটাকে বলা হচ্ছে প্যারেন্ট সাবসিডিয়ারি। আপনার প্যারেন্ট হলে তখন তো আপনি সরাসরি তার সমস্ত কিছু আপনার স্টেটমেন্টে যোগ করবেন। কিন্তু আদার দেন প্যারেন্ট, তখনই আপনার কি কি ইনভেস্টমেন্ট হইতে পারে, একটা হইতে অ্যাসোসিয়েট, যেটা IS-28 বলছে, একটু মনে রাখেন আপনার, পরে আমি আমার ভিডিও আছে দেখবেন। অ্যাসোসিয়েট ইনভেস্টমেন্ট হয় হচ্ছে অ্যাজ পার IS-28, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। আর জয়েন্ট ভেঞ্চারও ওই IS-28। তাহলে IS-28 অনুযায়ী যদি আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন মোর দেন 20%, লেস দেন 50%, অর্থাৎ 20%-এর বেশি 50%-এর কম কোথাও ইনভেস্টমেন্ট করেন, সেইটা হচ্ছে আপনার এখানে শো করবেন। আর আদার ইনভেস্টমেন্ট ইনকাম যদি এমন হয় যে না 20% না,
আপনি IFRS 9 অনুযায়ী খেয়াল করেন, IFRS 9 অনুযায়ী কোনো কোম্পানির 5,000 শেয়ার কিনছেন, কোনো জায়গায় ব্যাংকে এফডিআর করেছেন, কোনো জায়গায় কারোর প্রাইভেট কোম্পানির শেয়ার ইনভেস্টমেন্ট করছেন, এরকম ইনভেস্টমেন্ট ইনকাম, তার মানে এটা আসবে অ্যাসোসিয়েট এন্ড জয়েন্ট ভেঞ্চার হেডে আসবে। আর যদি না থাকে, এইটা অনেকের নাও থাকতে পারে, কিন্তু আদার ইনভেস্টমেন্ট ইনকাম সবারই থাকবে, অলমোস্ট সবারই থাকবে। এটা আমরা পেলাম। পাওয়ার পরে আমরা হেডিং লিখবো হচ্ছে প্রফিট বিফোর ফাইন্যান্সিং অ্যান্ড হচ্ছে ফাইন্যান্সিং অ্যান্ড ইনকাম ট্যাক্স। তারপরে লেস দিব হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স অন বরোয়িং অ্যান্ড লিজ লাইবিলিটি। বরোয়িং কস্ট হচ্ছে অ্যাজ পার IAS 23, আর লিজ লাইবিলিটি অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল চার্জ হয়। এখন পর্যন্ত আপনারা লিজের IFRS-টা পড়ায়নি, আমি বা অন্য কেউ পড়ায় নেই। আপনারা কষ্ট করে আমার ইউটিউবে এত চমৎকার করে দেওয়া আছে, আপনারা দেখে নিন। লিজ লাইবিলিটি আগের যেটা IAS 17 ছিল, ওইখানে লিজ লাইবিলিটি নামে কিছু ওরকমভাবে শো করা হতো না, বিকজ ওইখানে মোস্টলি অফ ব্যালেন্স শিট ছিল। ওইখানে অপারেটিং লিজ এবং ফাইন্যান্স লিজ নামে দুইটা লিজ ছিল। বাট এখন যেটা IFRS 16, এখানে কিন্তু হচ্ছে IFRS 16-এ কোনো অপশন নাই যে আপনি অপারেটিং লিজ হিসেবে দেখাবেন। অল লিজ আর ফাইন্যান্স লিজ বা ক্যাপিটাল লিজ একই, ফাইন্যান্স লিজ ক্যাপিটাল লিজ একই জিনিস। তো সেটা হলে আপনার লিজের কিছু ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট চার্জ হয়, আপনার হচ্ছে ইন্টারেস্ট আনউইন্ডিং হয়, এই আনউইন্ডিং ইন্টারেস্টটা এখানে শো করতে হবে। আর লাস্টে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স অন প্রভিশন লাইবিলিটি। আপনি যদি ব্যাংক বা অন্য অন্য জায়গায় যে ইন্টারেস্ট লং টার্ম লাইবিলিটি থাকে, সেটার এগেনস্টে যে আপনার প্রভিশন করা হয়, যে ইন্টারেস্ট এক্সপেন্স অন সরি পেনশন লাইবিলিটি, সরি পেনশন সরি পেনশনের যে, আমি ভুল বলছি, বরোইং এর ভিতর সব ইন্টারেস্ট চলে আসবে। আর পেনশন লায়াবিলিটি অর্থাৎ আপনি যদি পেনশন ফান্ড আপনি নিজের কাছে রাখেন, তো এটা তো পেনশন ফান্ডের অ্যামাউন্টটা দিতে হবে অনেক বেশি টাকা পরে এটার ইউজ করার কারণে। যে কারণ আপনার এই PF এর ফান্ড তো আলাদা করে দিতে হয়, GF গ্র্যাচুইটি ফান্ড আলাদা করে দিতে হয়, পেনশনের ফান্ডটা আপনি নিজের কাছে রাখতে পারেন, কিন্তু সেই পেনশন ফান্ডের যে ইউজের যে এক্সপেন্ডিচার, এটা আপনার লাইবিলিটি প্রভিশন করতে হবে। সেটা করার পরে আপনি পাবেন হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে আপনি বাদ দিবেন ইনকাম ট্যাক্স এক্সপেন্স, আর লাস্টে আসবে প্রফিট ফর দ্য ইয়ার। এখানে NPL লেখা নেই, আগের মতো নেট প্রফিটটা প্রফিট ফর দ্য ইয়ার। সো এই প্রেজেন্টেশনটা কি এখন ক্লিয়ার, যে যে কোনো আগের সাথে কি কি কম্পেয়ার হলো? বোঝা গেল ভাই? জি স্যার। স্যার আমার হ্যাঁ আমার বলেন। যতটুকু মনে হলো, হুম। বাট এই স্টেটমেন্ট প্রফিট লসটা কোম্পানির মেইন যে রেভিনিউ ওইটা আলাদা করছে, কোথাও হুম। যদি ইনভেস্টমেন্ট করে সেটা আলাদা করছে, আর হুম। তারপরে ফাইন্যান্সিং ইনকাম এন্ড এক্সপেন্সটাও আলাদা করছে। একদম। এটা দেখেন, এবার মিলাই দেখেন তো। আপনার ক্যাশ ফ্লোতে আমরা কি লিখি? প্রথমটা 3টা পার্ট থাকে, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এই যে অপারেটিং মিলাইতে পারবেন এখন। তারপরে থাকে কি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এই যে ইনভেস্টিং। আর লাস্টে হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং, এই যে ফাইন্যান্সিং। তার মানে এখন আর ক্যাশ ফ্লো আর ইনকাম স্টেটমেন্টের সাথে কোনো গন্ডগোল নেই, খেয়াল করছেন? একই রকম। জি স্যার। জি স্যার। আপনারা স্যার স্যার একটা কোশ্চেন ছিল এখানে ছোট্ট। প্লিজ 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 বলেন। স্যার এখানে একটা হেড দেখতেছি, সেটা হলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স। এখানে হ্যাঁ এক্সপেন্স হিসেবে নিয়ে আসছে। তো স্যার ডেভেলপমেন্ট এক্সপেন্স তো একটা IS আছে যেটা ইনটেনজিবল অ্যাসেট। হ্যাঁ। এখন কি স্যার ওইটা হবে না, নাকি সব এক্সপেন্সে নিয়ে আসতে হবে? না না, এখানে ওইটা ঠিক আছে ভাই, আপনি ভালো কোশ্চেন করছেন, বাট আপনার একটু ধারণা ভুল আছে। পুরনো যে IS ছিল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ওইটা ছিল IS 9। ওই IS 9 বহুত আগে বন্ধ হয়ে গেছে, এটা সম্ভবত আমি যদি ভুল না করি 2000-এর কাছাকাছি সময়। হ্যাঁ, IS 9 বন্ধ হয়ে যেটা নতুন IS আসছে ইনটেনজিবল অ্যাসেট, সেটা হচ্ছে IS 38। এই 38-এ আবার একটা কন্ডিশন আছে। এই 38-এর আন্ডারে যে আমি রিসার্চ ডেভেলপমেন্ট করি, তার রিসার্চ ফেজের খরচ কোনোটাই ক্যাপিটালাইজ করা যায় না। খুব ক্লিয়ারলি শুনেন, রিসার্চ ফেজের কোনো খরচকে আপনার হচ্ছে ক্যাপিটালাইজ করা যায় না। অর্থাৎ আমি যে সার্ভে করলাম, বিভিন্ন লোকজন খুঁজলাম, মেশিন খোঁজার জন্য গেলাম চায়নায়, এই অল আর রিসার্চ খরচ, এটা কিন্তু ক্যাপিটালাইজ করা যায় না, এটা কিন্তু ইনকাম স্টেটমেন্টে দিতে হয়। আর ডেভেলপমেন্ট ফেজ, অর্থাৎ আমি রিসার্চ করে একটা ডেমো বানাবো, একটা প্রোটোটাইপ বানাবো, এইটার যদি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটাকে আমি ক্যাপিটালাইজ করতে পারি। আর যদি দেখা যায় আমি অনেক খরচ করার পরে এইটা আর এটা সাকসেসফুল হবে না, ফেল করবে, তখন এটা আমি সরাসরি এক্সপেন্ডিচার আকারে এই ইনকাম স্টেটমেন্টে দিব। আপনার কোশ্চেন রাইট, আপনার এরিয়া অফ কোশ্চেন রাইট, বাট কনসেপ্টটা একটু ঠিক করে দিলাম। তার মানে ওই IS-টাতে কিন্তু অ্যাসেট আকারে রিকগনিশন করার ক্রাইটেরিয়া অনেক কঠিন। প্রথম হচ্ছে রিসার্চ লেভেলের যে টুকটাক খরচ, যেমন আমি একটা উদাহরণ দিই, লেটস সে আমরা বিশ্বলিউশন থেকে অনেক ধরনের জিনিস নিয়ে কাজ করছি। যেমন ধরেন SCC এর সঙ্গে আমাদের বেশ কিছু এগ্রিমেন্ট হয়েছে, বিভিন্ন SCC এর কোর্স প্রোভাইড করব, অনেক কিছু করব।
ফাইনালি ওই প্রজেক্টটা আমরা চালাই নাই। এখন এসএসসি এর সাথে যোগাযোগ করলাম, তাদের বোধহয় 100-150 পাউন্ড দিয়েছিলাম পার্টনারশিপ ফি, লাইসেন্স, হাবি জাবি, পার্টনারশিপ, এই কোনোটাই আমি আর অ্যাসেট হিসেবে এটাকে ইনটেনজিবল অ্যাসেট হিসেবে রাখতে পারিনি। এটাকে আমার কিন্তু অবসোলিট করে দিতে হয়েছে ইনকাম স্টেটমেন্টে। ওয়ারাস আমরা বিসপ্যাক নামে একটা সফটওয়্যার আছে যেটা আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য স্পেশালাইজ আছে আর নর্মালের জন্য আছে। এইটার রিলেটেড যত খরচ আছে আমাদের ইনকাম স্টেটমেন্টে আপনাদের দেখাইতে পারি, যেহেতু আমরা যেটা পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি, এবং এটা হচ্ছে আমরা এই লিস্টিং এ যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এই কারণে হচ্ছে যে পাবলিকলি আপনারা দেখাইলে কোনো অসুবিধা নেই, নেক্সট দিন দেখাবো। ওইখানে আমরা যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারটা কিন্তু আমরা সফটওয়্যারের খরচটাকে ক্যাপিটালাইজ করছি, বাট রিসার্চ লেভেলে করিনি। এর আগে এই বিভিন্ন এমপ্লয়ি সার্ভে করছে, এটা করিনি। কিন্তু কি কি করতে পারছি, ওইখানে যে ডোমেইনটা কিনেছি, যে একটা হার্ডওয়্যার কিনেছি, সঙ্গে 5টা ডেভেলপার ছিল, ওদের স্যালারিটা ক্যাপিটালাইজ করে এটা আমরা দেখাতে পারছি। কিন্তু এর আগে এটা কি হবে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি এসএপি কেমন হয়, অন্য সফটওয়্যার কিভাবে কাজ করে, এই যে রিসার্চটা করেছি, এইটার খরচটা আমরা ইনকাম স্টেটমেন্টে চার্জ করছি। তার মানে আইএস 38 অনুযায়ী শুধুমাত্র সাকসেসফুল প্রজেক্ট হওয়ার সম্ভাবনা আছে বা সাকসেসফুল হয়েছে এরকম প্রজেক্টটাকে অ্যাসেটে ক্যাপিটালাইজ করা যায়, আদার দেন ফেলিওরের কেস এবং আদার যে টুকিটাকি রিসার্চ খরচ, এটাকে ইনকাম স্টেটমেন্ট দিতে হয়। এখন ক্লিয়ার ভাই? জি, থ্যাংক ইউ ইয়েস স্যার, স্যার। অনেক থ্যাংক অনেক ইউ। ডিটেইলি বুঝাই দিলাম, হ্যাঁ? জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে, একসাথে সাথে আরেকটা আইএস হয়ে গেল। এখন থ্যাংক ইউ স্যার। what is the operating category? Operating category income and expense not classified in other category from a company's operation include its from the main business activities. Operating টা main business, একটু আগে একজন বললেন, আমাদের খালিদ বললেন যে মেইনটা হচ্ছে চলে গেল। Also include violate and unusual income expense। তারপরে এটা কি হয়েছে, আনইউজুয়াল ইনকাম যদি থাকে, অপারেটিং কোনো এক্সপেন্সিভ ইনকাম থাকে, সেটা আমরা আলাদা হেডে দেখাই দিচ্ছি। ওয়ার্ক ফর অল বিজনেস মডেল প্রোভাইড কমপ্লিট পিকচার অফ দ্য কোম্পানিজ অপারেশন। এই যে মডেলটা দেখেন, এই যে একটু আগে বললেন, এই মডেলে কোন কোম্পানি ফেলানো যাবে না, যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একই ফরম্যাটে ফেলানো যাবে। আগেরটা একটু ভিন্ন ভিন্ন ছিল, আগের কিন্তু একটু একটু ধরেন ইন্স্যুরেন্স কোম্পানির জন্য, ব্যাংকের জন্য একটু সেপারেট করতে হইতো। আমার ব্যক্তিগত ধারণা, আমি এটা আরো রিসার্চের প্রয়োজন আছে, এই একই ফরম্যাটে এখন সব স্টেটমেন্ট করা সম্ভব। বোঝা গেল ভাই? বাট একটা ইয়েস স্যার। ডিফারেন্স থেকে গেল, কোম্পানি অ্যাক্ট 1994 সালের অ্যামেন্ডমেন্ট হয়েছে ডিসেম্বর 2020। এর এর যে শিডিউলে দেয়া আছে, এই শিডিউলগুলোর ভিতর যে ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে, তার সাথে আইএফআরএস এর আগে কিছু ডিফারেন্স ছিল, মানে আইএস 1 এর কিছু ডিফারেন্স ছিল, এখন আরো মেসিভ ডিফারেন্স হবে। এখন আমাদের কাজ হবে, বাংলাদেশের এফআরসি প্লাস আমাদের কাজ হবে, এই স্টেটমেন্টটা যেন কোম্পানি অ্যাক্টের সাথে হুবহু মিলানো যায়, তাহলে আরো ইজি হবে, ঠিক আছে, লোকাল আইন অনুযায়ী। এটা একটা জাস্ট আমার হঠাৎ করে মনে হলো, আপনাদের শেয়ার করে রাখলাম। এখন এটা নিয়ে একটা প্রজেক্ট থাকা উচিত যে কোম্পানি একটার জন্য এই ফরম্যাট চলে আসে। ওকে, এটা এফআরসি দায়িত্ব, এটা আমাদের না। আচ্ছা, ইনভেস্টিং ক্যাটাগরিতে কি থাকবে? ইনকাম এন্ড এক্সপেন্স ফ্রম দ্য অ্যাসেট। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন প্লিজ। স্যার এই যে আদার অপারেটিং ইনকাম বলা হচ্ছে স্যার, স্যার হ্যাঁ। অপারেটিং ইনকামও তো থাকে স্যার, ওইটা আমরা কোথায় দেখাবো? এই যে অপারেটিং ইনকাম সময় একটার ভিতরে সব অপারেটিং ইনকাম, এই যে রেভিনিউর ভিতরে, মানে মানে আমি আপনার বলি, ভাগ করে দিই। ধরেন আমি বলছি আপনার সিম্পল, হ্যাঁ, ধরেন আপনি র মেটেরিয়াল দিয়ে প্রোডাক্ট তৈরি করে বিক্রি করতেছেন, দ্যাট ইজ এই বিক্রিটা সেলস। র মেটেরিয়ালের কিছু অংশ আপনি ধরেন, র মেটেরিয়াল কিছু কিছু অংশ আপনার অন্য ছোট ম্যানুফ্যাকচারার তারা ইম্পোর্ট করতে পারেন। আপনারা বললো ভাই আপনি যদি এক্সপায়ার থাকে বা আপনি যদি আনেন, আপনি যেহেতু বাল্কে আনেন, কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু র মেটেরিয়াল আমাকে আলাদাভাবে বিক্রি করি, কিছু প্রফিট নেন, 5-3% প্রফিট নেন। এখন এইটা কিন্তু সরাসরি রেভিনিউর ভিতর হিট করছে না, বিকজ ওইটা হচ্ছে আপনার মেইন বিজনেস, কিন্তু এই আদার অপারেটিংটা এর ভিতরে চলে আসতেছে, ঠিক আছে। আর নন অপারেটিং ইনকাম যত আছে, যেমন ইন্টারেস্ট, ডিভিডেন্ড, এগুলো সব এখানে চলে আসতেছে। এবার বোঝা গেছে ভাই? ইজ ইট ইয়েস ক্লিয়ার? স্যার। জি স্যার। স্যার আমার জি একটা কোশ্চেন আছে স্যার। যেমন বলেন। স্যার আমি একটা গার্মেন্টস কোম্পানিতে আছি, জি। আমাদের কিছু ফেব্রিক যেটা আর কি ওয়েস্টেজ হয়, হুম, ওটা আমরা হুম, বিক্রি করে, হ্যাঁ, তাহলে কি স্যার হ্যাঁ। ওই প্রফিটটাকে আদার আদার ইনকামে আদার অপারেটিং ইয়েস, আদার অপারেটিং। ইয়েস, আদার অপারেটিং, ইয়েস, বুঝে বলছেন, থ্যাংক ইউ। আদার অপারেটিং এ যাবে, ঠিক আছে। এখন খুব ক্লিয়ার, আগের মতো কিন্তু কাহিনী নেই, হ্যাঁ, যে এবং মনে রাখতে হবে যে এর ভিতরে ওসিআই গুলো আবার আলাদা, সেটা আমরা মানে বলবো পরে, যে ওসিআইটা আবার ওই আগের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন অনুযায়ী যেটাকে আনরিয়ালাইজ গেইন অর লস যেটা ছিল, আনরিয়ালাইজ গেইনটাকে ওসিআই থাকতো, আদার কম্প্রিহেনসিভ ইনকাম। যেমন আমরা 16 যখন পড়াবো তখন দেখাবো যে রিভ্যালুয়েশন গেইনটা কোথাও আসবে না,
রিভ্যালুয়েশন গেইনটা আসবে হচ্ছে আপনার ওসিআই তে এবং হচ্ছে রিজার্ভে। তো এটা এখানে কিন্তু ওসিআই এর ইস্যুটা নাই, এটা মাথায় রাখতে হবে, এটা আমরা পরে আরো ক্লিয়ার করবো যখন IS 16 পড়বো। আপাতত সিম্পলিফাইড এইটাই স্যার বুঝেন। জি বলেন স্যার বলেন আমার একটা কোশ্চেন আছে, প্লিজ। এফএক্স গেইন লসটা, কোনটা কোনটা? ফরেন কারেন্সি? ফরেন এক্সচেঞ্জ। জি স্যার, গেইন লস। আচ্ছা, এখন ফরেন ইনকামের ভেরি গুড কোশ্চেন। ফরেন ইনকাম গেইনটা যদি ইনভেন্টরি কেনার বাবদ হয়, অর্থাৎ আপনি ইনভেন্টরি বাকিতে কিনেছেন, তারপরে এটা প্রভিশন ধরে রাখছিলেন 108 টাকা করে ডলার, পরে এটা পেমেন্ট করছেন 103 টাকা করে ডলার, $5 এটা আদার অপারেটিং ইনকাম এখানে আসবে। কিন্তু যদি এমন হয় ইনভেস্টমেন্ট করছেন হচ্ছে বাইরের একটা কোম্পানিতে, সেইখান থেকে ডিভিডেন্ড পেয়েছেন, কিন্তু ইনভেস্টমেন্ট করছিলেন 90 টাকা ডলার হিসেবে, পরবর্তীকালে ইনভেস্টমেন্টটা বিক্রি করে চলে আসছেন 108 টাকা ডলারে, এই 90 থেকে 108-এর যে ডিফারেন্স অ্যামাউন্টটা 18 টাকা, ওইটা আসবে কিন্তু এইখানে। এটা কিন্তু ওপেক্স এর ভিতরে যাবে না, অপারেটিং এ যাবে না, এটাকে আদার ইনভেস্টিং এ যাবে। ক্লিয়ার ভাই? ইজ ইট ক্লিয়ার? স্যার আমার আরেকটু বলেন কোশ্চেন বলেন আছে স্যার। বলেন। যেমন স্যার আমার কোম্পানির ইউএসডি কনভার্সন রেট হলো 82, হ্যাঁ কিন্তু আসলে বর্তমান ডলার ব্যাংক যেটা দিচ্ছে 110 বা 110.5। এই জি, ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা ট্রানজেকশন একটা অনেক বড় একটা ফরেন এক্সচেঞ্জ গেইন লস আছে স্যার। এইটা কোশ্চেনটা করছেন কে? স্যার খালেদ। খালেদ, খুবই ভালো কোশ্চেন এটা। আপনি তারেক কামাল স্যার অথবা আমি অথবা SK তারেক স্যার উদাবাসী, এরা যখন এটা নিব, অথবা নিতে পারে, ইমরুল কায়াসও নিতে পারে, আমি জানি না, যেই নিবে হচ্ছে IS 23, জি। IS 24, তখন এটা ক্লিয়ার হবে না। ওটা আসলে ওইখানের সাথে বেশি রিলেটেড না, এখানে করতে গেলে। ঠিক আছে ভাই? ওকে। আইএস 21 ও স্যার এটা দেখো, হ্যাঁ আইএস 21 এর স্যার এটা তো হ্যাঁ, সরি ক্লিয়ারলি। সরি 20, আমি ভুল বলছি। হ্যাঁ, IS 21, আমি 24 বলি, সরি সরি, আই এম রিয়েলি সরি। এটা 24 হবে না, 21, আমি বলছি 21 মেইনলি, আর সাথে সাথে 23 রিলেটেড, কিন্তু 24 না, 24 ডিসক্লোজার। অ্যাবসলিউটলি থ্যাংক ইউ, আমার মুখ ফসকে। 21 হচ্ছে ফরেন কারেন্সি গেইন আর লস, আর 23 হচ্ছে বরোইং কস্ট। এই দুই জায়গায় আপনার এটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমার মনে হয় যে আমি আসলে ক্লাসগুলো তো খুব ঘন, মানে প্রম্পটলি কথা বলি আজকে, মানে যেহেতু অনেকদিন পর ঈদের পরে কোশ্চেন করলাম, আমরা ডিটেইলে না যাই, আজকে কোশ্চেন যেহেতু নিলাম, আজকে এটা শেষ করি। আমি চেষ্টা করব যে IS ক্লাসগুলোর এই যে কন্টিনিউ করলাম, নেক্সট শুক্রবারে হয়তো আমি নিব, তার আগে চেষ্টা করব অ্যাটলিস্ট 2টা বা 3টা এই IS 18 এর উপরে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। ফলে যেটা হবে, এই ক্লাস টাইমের বাইরে আপনারা এক্সট্রা এক্সট্রা টাইম বাই করে ফেললেন। হ্যাঁ, কি বাই করলেন? যে ক্লাসের বাইরে দেখে আসলেন, তারপরে একটু ডিসকাশন করে ফাইনালি আমরা IS 16-এ গেলাম। সো আমি আজকে যেহেতু এক্সট্রা এফোর্ট দিব বলছি, সো আমরা এই আর ডিটেইলে এখন আপাতত আলাপ না করি, ঠিক আছে? এখানে ম্যাপিংটা আছে, এই যে আগের, এই যে পরে আমি বলবো যে IS 1 এর আগের প্রেজেন্টেশনের সাথে এই 18-এর কোথায় কোথায় এই ম্যাচ হচ্ছে, এই যে দেখেন আদার অপারেটিং আগে কোথায় ছিল, কোথায় আসতেছে, এগুলো নিয়ে আরো ডিটেল করব। সো আপাতত যদি আর কোনো কোশ্চেন না থাকে, আজকে এটা শেষ করতে চাই। 1 ঘন্টা মোটামুটি আমার প্ল্যান, যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা নিব, কিন্তু সলিড। এরপরে হয়তো মানে আমি আর একটা সেশন রাখবো। তো যদি কোনো কোশ্চেন থাকে, যেটুকু পড়িয়েছি সেটার ভিতরে যদি থাকে, আপনারা ইউ ক্যান। স্যার ওই যে এখানে একটা আদার অপারেটিং এক্সপেন্স আছে, ওটা কি স্যার আদার অপারেটিং ইনকামের সাথে রিলেটেড যে এক্সপেন্স গুলো সেখানে ওইগুলো আসবে এখানে স্যার? জি 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 জি, মানে দুইটা হইতে পারে। একটা হইতে পারে যে আপনার আহ, আমি বলি ক্লিয়ার করে, সেটা হচ্ছে যে এমন হতে পারে যে যে হেডে ইনকাম হয়েছে ওই হেডে কোনো ইনকাম এক্সপেন্স হয় নাই, কিন্তু নন রিকারিং নেচারের, মানে এমন একটা অপারেশন এক্সপেন্স হয়েছে যে একবারই হলো, এটা মানে কোনো সিওজিএসসি তে ঢুকাইতে পারছেন না। যেমন হঠাৎ করে ধরেন ঈদের সময় একটা ফ্যাক্টরিতে এডিশনাল কিছু খরচ হইলো, অথবা ছোটখাটো কিছু, মানে হঠাৎ করে একটু রিপেয়ার করতে হলো, যেটা হচ্ছে যে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট ঢুকানো গেল না, ছোট বাট কিছু, এই ধরনের মানে নন রিকারিং নেচারের যে অপারেটিং এক্সপেন্স থাকে, সেগুলো আদার অথবা এমন হইতে পারে যে অপারেটিং ইনকাম আপনি হয়েছে, ধরেন আপনি ওয়েস্টেজ সেল করছেন, ওয়েস্টেজ সেল করবার জন্য, ওয়েস্টেজ সেল করবার জন্য এই একটা টেন্ডার টেন্ডার পত্রিকায় বা কোথাও টেন্ডার দিচ্ছেন যে আমি এত কোয়ান্টিটি সেল করবো, কোট করা, এটা কোটেশনে আপনার ওই যে বিডিং প্রসেসে গেছেন, ওইটার পত্রিকার খরচটা হচ্ছে আপনার আদার অপারেটিং এক্সপেন্ডিচার যাবে। ঠিক আছে? আমি ইনস্ট্যান্ট যা আমার মাথায় আসে এরকম এক্সাম্পল দিয়ে, আপনারা হয়তো আরো এক্সাম্পল পাবেন। ওকে ভাই? জি জি। জি, আর থ্যাংক আপনি ইউ। যেটা বলছেন স্যার, ইনভেস্টিং এর ক্ষেত্রে আমরা নেট অফ করে দেখাতে পারবো না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।
এইটা যে বললাম না, এইটার ক্ষেত্রেও কিন্তু পারমিজেবল আছে, অনলি এখানে আগের IS 1 এ পারমিজেবল ছিল, 18 এ আমার দেখতে হবে। IS 1 এ বলা ছিল যে আদার অপারেটিং ইনকামের হেডে কিন্তু অনলি অ্যালাউ ছিল যে এখানে চাইলে আপনার ধরেন ব্যাংকে ইন্টারেস্ট পেয়েছেন আর তার এগেনস্টে কিছু খরচ হচ্ছে এই ব্যাংক কেটে রাখছে, ওইটাকে নেট অফ করে দেখানো যেত, অফসেটিং অ্যালাউড ছিল। তো সেইটা এখানে আছে কিনা আমি এখন নিশ্চিত করে বলতে পারছি না। এই অফসেটিং রিকোয়ারমেন্টটা একটু দেখতে হবে, দেখে পরে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।